গুড মর্নিং। আজ আমি তোদেরকে এমন কিছু নিউমেরিক্যাল করাবো যে নিউমেরিক্যালগুলো লাস্ট কয়েক বছর যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কোশ্চেন পেপার দেখিস দেখবি কখনো না কখনো এই কোশ্চেনগুলো এসেছে। তো মোটামুটি 10 থেকে 15টা নিউমেরিক্যাল আজকে আছে, একটা সিরিজ শুরু করছি। এটা 10 থেকে 15টা নিউমেরিক্যাল একটা ক্লাসে দেবো। এই 10-15টা নিউমেরিক্যালের মধ্যে দেখবি ম্যাক্সিমাম নিউমেরিক্যাল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বা AITREE যে এক্সামগুলো সেখান থেকে নেওয়া হয়েছে। তো প্রথমেই বলে দিই আমি ক্লাসটা শুরু করার আগে যে যদি খাতা পেন না আছে তো এখন ক্লাসটা দেখে কিছু লাভ নেই। তো এই কোশ্চেনগুলো করতে হলে কি করতে হবে, খাতা পেন নিয়ে কিন্তু প্রপারলি রেডি হয়ে পড়তে বসতে হবে। এবার যখনই একটা নিউমেরিক্যাল তোর স্ক্রিনে আসবে, স্ক্রিনে নিউমেরিক্যালটা দেখে প্রথমে নিজেকে ট্রাই করতে হবে সলভ করার জন্য। এরপর যদি নিজে সলভ করতে না পারিস তখন সলিউশনটা দেখবি, কিন্তু তার আগে নিজেকেই সলভ করতে হবে। ঠিক আছে, তো বেশি সময় না খেয়ে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম থেকে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন তুই তোর স্ক্রিনে দেখতে পাচ্ছিস। এবার ফার্স্ট কোশ্চেনে বলেছে দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ n অ্যান্ড ইটস ইউনিট ইজ ইউ, দেন n proportional to u, n inversely proportional to u, n proportional to u to the power 0, আর 4 নম্বর অপশান নান অফ দিস। আমি এটা বাংলায় বলে দিই কী হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এখানে যে কোনো একটা ভৌত রাশির, মনে করো একটা ভৌত রাশি আছে, যে ভৌত রাশির একটা একক আছে আর তার একটা মান আছে। এই মান এককের উপর কিভাবে নির্ভর করে, সহজ করে বুঝিয়ে দিই ব্যাপারটাকে। মনে কর আমার দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের একক কি, এই যে দৈর্ঘ্য রয়েছে, এই দৈর্ঘ্যের জন্য আমরা কি কি ভিন্ন ভিন্ন একক ব্যবহার করতে পারি। এক হচ্ছে মনে কর সেন্টিমিটার, এটা একটা একক। 2 হচ্ছে মিটার, এটা একটা একক। 3 হচ্ছে কিলোমিটার, এটাও একটা একক। তাহলে দৈর্ঘ্যের জন্য সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এই সমস্ত এককগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার দেখ সেন্টিমিটারের সাথে মিটারের কি সম্পর্ক, সেন্টিমিটার আর মিটার কি সম্পর্ক আছে। 1 সেন্টিমিটার সমান 100 মিটার, 1 সেন্টিমিটার সমান 100 মিটার। এবার 1 সেন্টিমিটার 100 মিটারের মধ্যে বলতো কোনটা হচ্ছে বড়, যতটা হচ্ছে, আচ্ছা ভুল বললাম না, এখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এবার দেখ এই যে 1 মিটার আর 100 সেন্টিমিটার এই দুটো কিন্তু সমান। যদি 1 মিটার সমান 100 সেন্টিমিটার হয় তাহলে আসলে হচ্ছে ব্যাপারটা কি না, 1 মিটারের মধ্যে আমার কি আছে, 100টা ছোট ছোট ভাগ আছে, একটা ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার হচ্ছে আমার ছোট ইউনিট, মিটার হচ্ছে আমার বড় ইউনিট। তার জন্য দেখ সেন্টিমিটারের আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে বড়, আর মিটারের আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ছোট। তাহলে কোশ্চেনে যে এন আর ইউ দেওয়া আছে, তো এটা হচ্ছে মনে কর এন আর এটা হচ্ছে ওর ইউনিট। যদি আমি এসআই এর কথা বলি, এসআই এ মনে কর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে n1 আর ইউনিট হচ্ছে u1। এদিকে দেখ নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে n2 আর মনে কর ইউনিট হচ্ছে u2। তাহলে আমরা কি বলতে পারি, যেমন পড়েছিস P1 V1 ইকুয়াল টু P2 V2 হলে P প্রপোর্শনাল টু 1/V হয়, বয়েলের সূত্র। এখানে একইভাবে N1 U1 ইকুয়াল টু N2 U2। কেন N1 U1 ইকুয়াল টু N2 U2 বলছি, কারণ 1 মিটার যা আর 100 সেন্টিমিটার একই, খালি মাত্র এটাকে ভিন্ন ভিন্ন ইউনিটে আমরা প্রকাশ করছি, কিন্তু 1 মিটার যতটা 100 সেন্টিমিটারও ততটাই। একইভাবে N1 U1, N1 হচ্ছে SI সিস্টেমে নিউমেরিক্যাল ভ্যালু, U1 হচ্ছে SI সিস্টেমে ইউনিট, যে কোনো একটা ভৌত রাশির কথা চিন্তা করে নেয়। N2 হচ্ছে CGS সিস্টেমে নিউমেরিক্যাল ভ্যালু, U2 হচ্ছে CGS সিস্টেমে ইউনিট। তার মানে আমরা যদি পাই N1 U1 ইকুয়াল টু N2 U2, অতএব লিখতে পারি যে কোনো ভৌত রাশির NU এটা হবে কি, এটা হবে একটা ধ্রুবক। তাহলে যদি NU ধ্রুবক হয় অতএব বলতে পারি আমরা যে N প্রপোর্শনাল টু হবে 1/U। তাহলে তোর যে MCQটা আমি লিখে দিয়েছিলাম স্ক্রিনে দেখে নে, সেখানে অপশন নাম্বার বি
এটা হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন তুই স্ক্রিন দেখতে পাচ্ছিস, সেটা হচ্ছে দ্য কারেক্ট ওয়ে অফ রাইটিং এসআই ইউনিট, দ্য কারেক্ট ওয়ে অফ রাইটিং এসআই ইউনিট অফ ফোর্স ইজ। চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশন কি কি? 1 নম্বর অপশন দেওয়া আছে নিউটন, 1 নম্বর নিউটন। 2 নম্বর অপশন সেটাও নিউটন। 3 নম্বর অপশন যেটা সেটা দেওয়া আছে বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি। আর 4 নাম্বার অপশন রয়েছে তোর, সেটা হচ্ছে নান অফ দিস। 4 নাম্বার অপশন রয়েছে নান অফ দিস। এটা একটা কিন্তু বেসিক কনসেপচুয়াল কোশ্চেন। এই কোশ্চেনটা কোত্থেকে নেওয়া হচ্ছে? এই কোশ্চেনটা নেওয়া হচ্ছে যে কিভাবে একটা ভৌত রাশির একককে এসআই ইউনিটে লিখতে হয়। এখানে কিছু রুলস আছে যে এসআই ইউনিটে লিখতে হলে কিছু রুল ফলো করতে হয়। সেই রুলটা তুই জানিস কি জানিস না সেটা বোঝার জন্য এটা নেওয়া হয়েছে। দেখ এখানে কনফিউজিং হচ্ছে ফার্স্ট দুটো, যে এটা একটা ইউনিট আর এটা একটা ইউনিট। তাহলে সাধারণভাবে কী মনে হচ্ছে যে বোথ এ অ্যান্ড বি হতে পারে, কিন্তু এখানেই তোকে কী করবে? বোকা বানিয়ে দেবে। তুই করে আসবি বোথ এ অ্যান্ড বি, কিন্তু আনসার হয়ে যাবে ভুল। দেখ এখানে নিয়ম হচ্ছে যে যখন কোনো একটা ভৌত রাশির ইউনিটকে কোনো একটা সায়েন্টিস্টের নাম দিয়ে লেখা হয়, এবং বহু ইউনিট পাবি। জুল যেমন কার্যের একক, নিউটন হচ্ছে বলের একক, তেমনি চাপের একক পাস্কেল, সবগুলোই কিন্তু কোনো না কোনো সায়েন্টিস্টের নাম দিয়ে। যখনই কোনো একটা ভৌত রাশির ইউনিট সায়েন্টিস্টের নাম দিয়ে হবে, তখন তার ইউনিট লেখার প্রসেস কি? আমি ফোর্সের কথাই বলছি। ফোর্স মানে বল, বলের যে সমস্ত ইউনিট রয়েছে আমার এসআই একক, ঠিক এই রুলটা এসআই এর জন্য। দেখ বলের ইউনিট হচ্ছে নিউটন। এবারে নিউটনকে লেখার প্রসেসটা কি? নিউটনকে লেখার প্রসেস হচ্ছে সিম্পল, হয় তুমি ক্যাপিটাল এন লিখো, সেটা বলের একক, অর নিউটন যে স্পেলিংটা হবে সেই স্পেলিংটাতে পুরোটা হবে ক্যাপিটাল লেটার হবে না, পুরোটা হবে স্মল লেটার, পুরোটা স্মল লেটার, সেখানে এনটা ক্যাপিটাল হবে না। এবার যদি আমার দেওয়া থাকে, যেমন এই কোশ্চেনে দেওয়া আছে অপশান বিতে ক্যাপিটাল NEWTON, এটা কি রিপ্রেজেন্ট করছে? ইংলিশে পড়ে থাকবি যে ক্যাপিটাল লেটার দিয়ে লোকের নাম স্টার্ট হয়। তো এই যে NEWTON যখন লিখবো আমি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, তখন যে নিউটন সেই এনটা হচ্ছে ক্যাপিটাল লেটার। আর যখন আমি বলবো বলের একক নিউটন, তখন যে এনটা, এই এনটা হবে স্মল লেটার। তাহলে হয় ফোর্সের ইউনিট হচ্ছে ক্যাপিটাল এন শুধুমাত্র, অথবা বানান করে লিখলে পুরো বানানটা লিখতে হবে NEWTON। ঠিক আছে, চল বোঝা গিয়ে থাকলে নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন তোর স্ক্রিনে দেখতে পাচ্ছিস, 3 নম্বর কোশ্চেন, হুইচ ইজ নট ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, হুইচ ইজ নট ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, নিচের কোনটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়? দেওয়া আছে মাস, লুমিনাস ইন্টেন্সিটি, চার্জ অ্যান্ড টাইম। মাস, লুমিনাস ইন্টেন্সিটি, চার্জ অ্যান্ড টাইম। মাস মানে হচ্ছে কি ভর, লুমিনাস ইন্টেন্সিটি দীপন প্রাবল্য, চার্জ আর টাইম। চার্জ মানে হচ্ছে আধান, আর টাইম হচ্ছে সময়। এবার ফান্ডামেন্টাল কোয়ান্টিটির লিস্টটা দেখ, লিস্টটাতে আছে কি কি? প্রথমে দৈর্ঘ্য, ভর, সময়, তারপর আছে তাপমাত্রা, তারপর আছে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর তারপর আছে দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণ বা মোল। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাস ফান্ডামেন্টাল, লুমিনাস ইন্টেন্সিটি মানে দীপন প্রাবল্য সেটাও ফান্ডামেন্টাল, চার্জ যেটা এটা ফান্ডামেন্টাল নয়। তাহলে এখানে আনসার হবে চার্জ। চার্জ ইজ নট এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বা আধান এখানে মূল রাশি নয়। ঠিক আছে, এবার দেখ 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরে কোশ্চেন দিয়েছে দ্য এসআই ইউনিট অফ ফোর্স ইজ। এসআই ইউনিট অফ ফোর্স একটু আগেই বললাম কি, এর 4টে অপশন দেওয়া আছে। 4টে অপশন কী কী দেখতে পাচ্ছিস? একটা হচ্ছে নিউটন, 2 হচ্ছে ডাইন, 3 নম্বরে হচ্ছে পাস্কেল, আর 4 নম্বরে হচ্ছে টি, ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি ইউনিটটা এখন তো জানিস না যে ক্যাপিটাল টি ইউনিটটা কি। এটা ক্লাস 12-এর একটা চ্যাপ্টার আছে ম্যাগনেটিজম বলে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা চৌম্বক ক্ষেত্র, তার ইউনিট হয় ক্যাপিটাল টি দিয়ে, টেসলা, এটাও সায়েন্টিস্টের নাম দিয়ে। তো দেখ এখানে কোন অপশানটা হবে 4-এর কোশ্চেনে? এটা অপশান হবে অপশান এ নিউটন। এসআই ইউনিট অফ ফোর্স সেটা হচ্ছে নিউটন। 5 নম্বর কোশ্চেনে আবার তোকে এসআই ইউনিট অফ ফোর্স বের করতে বলেছে। এই যে 5 নম্বর কোশ্চেনে এসআই ইউনিট অফ ফোর্স, 5 নম্বর কোশ্চেনে বলেছে, 5 নম্বর কোশ্চেনটা একটু লিখে নেওয়া যাক।
5 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে নিচের কোনটি বলের একক? নিচের কোনটি বলের একক? এখানে 4টে অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। অপশন বি দিয়েছে যেটা, সেটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন সি দেওয়া আছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর অপশন ডি দেওয়া আছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখ এখানে বলেছে দ্য এসআই ইউনিট অফ ফোর্স ইজ, এসআই ইউনিট। তো প্রথমে আমি গ্রাম সেন্টিমিটার এটা আর এটাকে তো বাদ দিয়ে দেবো, তাহলে একটা হবে না। এবার আসছে এই দুটো। এবার তুই কি জানিস যে বলের একক যেটা জানিস সেটা হচ্ছে নিউটন, কিন্তু এখানে তো নিউটন লেখা নেই, এখানে দেওয়া আছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড আর কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কি কেসটা আছে, এখানে দেখ ইউনিটটা নিউটন না লিখে ইউনিটটাই কি করেছে, মূল রাশির ইউনিট দিয়ে প্রকাশ করেছে। কি জানিস যে ভৌত রাশি, যে কোনো ভৌত রাশিকে মূল রাশি দিয়ে প্রকাশ করা যায়। যদি আমরা বল লিখি এখানে যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে তোর বেরিয়ে যাবে বলের একক কি হয়, নিউটন। এদিকে ভরের একক কি হয়, কেজি। আর ত্বরণের একক কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি বলতে পারি যে নিউটন ইকুয়াল টু কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নিউটন কিলোগ্রাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিট হচ্ছে অপশন বি। তাহলে বিতে অপশন দেওয়া আছে, এটা হচ্ছে কারেক্ট অপশন, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমার, তোর স্ক্রিনে দেখতে পাচ্ছিস। নেক্সট কোশ্চেন বলেছে দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সলিড স্ফিয়ার, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সলিড স্ফিয়ার ইজ গিভেন বাই I equal to 2 by 5 mr square, where m is the mass of the sphere and r is its radius. The dimensional formula of moment of inertia is. এখানে দেখ, এখানে কোশ্চেনটা তুই বলবি স্যার মোমেন্ট অফ ইনার্সিয়া এটা আবার কী টার্ম বলছেন। যেহেতু তুই ক্লাস 11-এ পড়ছিস আর মোমেন্ট অফ ইনার্সিয়া জানিস না, না জানারই কথা, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে আমার যখন ঘূর্ণন গতি পড়বো, সেই ঘূর্ণন গতিতে এই চ্যাপ্টারটা আসবে। মোমেন্ট অফ ইনার্সিয়া, যে বাংলায় বলা হচ্ছে জড়তা ভ্রামক। হ্যাঁ, তো যখন একটা বস্তু সরল রেখায় চলে, সেক্ষেত্রে একটা বস্তুর ভর যে কাজ করে, একটা বস্তু যখন ঘোরে তখন জড়তা ভ্রামক সেই ভরের কাজটাই করে। এখন এটুকুই জেনে রাখ। কিন্তু যেটুকু জানার দরকার তোর এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করার জন্য, সেটা হচ্ছে কি যে মোমেন্ট অফ ইনার্সিয়ার একটা ইকুয়েশন। যে কোনো ভৌত রাশির ডাইমেনশন বের করার জন্য আমার যে লাগবে সেটা হচ্ছে একটা ইকুয়েশন লাগবে। সেই ইকুয়েশনটা এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক, সেটা হচ্ছে 2/5 mr স্কোয়ার। বাস আমার এটুকুই লাগবে কোনো একটা ভৌত রাশির মাত্রা বের করার জন্য। কারণ এখানে আইটা কি আমার জানার কোনো প্রয়োজন নেই। আমার জানা রাশি হচ্ছে এখানে ভর আছে, রেডিয়াস আছে, রেডিয়াস মানে ব্যাসার্ধ আছে। তাহলে ভর আর ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো বস্তুর মোমেন্ট অফ ইনার্সিয়া বা যে কোনো বের করতে পারি। তাহলে দেখ কী লিখবো, যে এখানে মোমেন্ট অফ ইনার্সিয়ার মাত্রা, আয়ের মাত্রা সমান হবে ডান দিকের পুরো যে রাশিটা 2/5 mr স্কোয়ার, এই টোটালটার মাত্রার সাথে সমান হবে। এবার বল আমাকে 2/5 এই সংখ্যাটার মাত্রা কত। তুই বলবি স্যার যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার যেগুলো যার কোনো একক নেই তার মাত্রা থাকে না। ঠিক আছে, তাহলে 2/5 এর কোনো মাত্রা নেই, তাই থাকবে আমার এখানে ভরের মাত্রা আর থাকবে রেডিয়াসের মাত্রা, তাকে স্কোয়ার করে দেবো। এবার ভর হচ্ছে একটা মূল রাশি, সেই মূল রাশির মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। রেডিয়াস সেটা তো হচ্ছে একটা লেন্থ, কারণ রেডিয়াসের ইউনিট কি মিটার, লেন্থের ইউনিট কি মিটার। তা রেডিয়াস হচ্ছিল অ্যাকচুয়ালি একটা লেন্থ, তা রেডিয়াসের ইউনিট কি হবে মিটার, তাহলে এর ডাইমেনশন হবে এল। তাহলে আমার মাত্রা চলে আসছে ml স্কোয়ার। এবার কোশ্চেনটা আবার দেখে নে কোনটার সঙ্গে ম্যাচ খাচ্ছে। এখানে যে কোশ্চেনটা ম্যাচ খাচ্ছে সেটা অপশান ডি এর সাথে, অপশান ডি সেটা দেওয়া আছে ml স্কোয়ার t টু দি পাওয়ার 0। এই t টু দি পাওয়ার 0টা আমরা কোথেকে পেলো রে বাবা, t
টি টু দি পাওয়ার জিরোটা আমরা এখানে লিখে দিতেই পারি টি টু দি পাওয়ার জিরো, যে কোনো একটা সংখ্যার পাওয়ারে জিরো মানে সেটা 1। তো তুই যদি কোনো একটা মাত্রাকে সমস্ত রাশি দিয়ে প্রকাশ করতে চাস, তাহলে যে সমস্ত রাশিগুলো এখন উপস্থিত আছে সেগুলো বসিয়ে দিবি, আর যে সমস্ত রাশি উপস্থিত নেই সেগুলোর পাওয়ার জিরো লিখতে পারি। যেমন মনে করো আমার ইচ্ছে হলো যে ভরের মাত্রা কি, ভরের মাত্রাকে আমি mlt দিয়ে প্রকাশ করব, তো লিখে দে mlt। কিন্তু ভরের মাত্রা শুধু m হয়, তার মানে এখানে mটা থাকবে, l এর পাওয়ার 0, t এর পাওয়ার 0। একইভাবে দৈর্ঘ্যের লিখতে গেলে তাই করতে পারিস, m এর পাওয়ার t এর পাওয়ার 0, আর t লিখতে গেলে m আর l এর পাওয়ার 0 করতে পারি। ঠিক আছে, চল এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কিন্তু খুব ইন্টারেস্টিং। নেক্সট কোশ্চেন তোর স্ক্রিনে তুই দেখতে পাচ্ছিস, ইন আ নিউ সিস্টেম অফ ইউনিট ইফ ফোর্স, মাস অ্যান্ড ভেলোসিটি আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, দেন ডাইমেনশনাল ফর্মুলা অফ লেন্থ উইল বি। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা একটা টাইম লাগবে করার জন্য। দেখ এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করি। প্রথম থেকে প্রশ্নটা বাংলায় বলে দিয়ে কী হচ্ছে, বলেছে আ নিউ সিস্টেম অফ ইউনিট, মানে সিস্টেমের একটা নতুন ইউনিট বের করা হলো। আমাদের যে ইউনিটগুলো আছে সেটা হচ্ছে সিজিএস এসআই সিস্টেম। মনে কর তুই একটা নতুন সিস্টেম নিয়ে এলি, যে আমি একটা আমার মতো সিস্টেম চালু করব। যে সিস্টেমে তুই বলবি যে না আমি ভর দৈর্ঘ্য আর সময়কে ফান্ডামেন্টাল নেবই না, তুই ঠিক করলি যে আমি ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি নেব সেগুলো নেব, একটা হচ্ছে বল। তা তোর যে সিস্টেমটা, তুই যে সিস্টেম অফ ইউনিট চালু করলি, সেই সিস্টেম অফ ইউনিটে যে মূল রাশি, তিনটে মূল রাশি, এই তিনটে মূল রাশি কী কী নিচ্ছি? 1 নম্বরে নিচ্ছি বল। বল হচ্ছে মূল রাশি, যার তুই মাত্রা বলে দিলি এফ। যেমন ভরের জন্য মাত্রা ইউজ করি আমরা এম, তুই বলের জন্য মাত্রা বললি আমি এফ ইউজ করব। 2 নম্বর যে মূল রাশি তোর সিস্টেমে সেটা দেওয়া আছে ভর, মানে তুই ভরকে রাখছিস, সবাইকে বাদ দিচ্ছিস না, ভরকে রাখলি, ভরের ওপর তোর মায়া হলো মনে কর। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি মানে বেগ, বেগ, এটাকে বললি তুই তোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। বেশ, এই তিনটে কোয়ান্টিটিকে তুই নিলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে। এবার কোশ্চেন হচ্ছে যে তুই যখনই বল, ভর আর গতিবেগকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিলি, তখন দৈর্ঘ্য আর কিন্তু ফান্ডামেন্টাল থাকলো না, সময়ও কিন্তু ফান্ডামেন্টাল থাকলো না। না এখন দৈর্ঘ্য মূল রাশি, না এখন সময় মূল রাশি। দৈর্ঘ্য আর সময়কে তুই মূল রাশি থেকে উড়িয়ে দিয়েছিস। তাহলে যখন ভর, দৈর্ঘ্য আর সময় মূল রাশি থাকে, তখন তো বলের মাত্রাকে আমরা mlt দিয়ে প্রকাশ করি। তাহলে এখন যখন দৈর্ঘ্যকে আমরা সরিয়ে দিয়েছি মূল রাশি থেকে, তাহলে দৈর্ঘ্যের মাত্রাকে এফ, এম আর ভি দিয়ে প্রকাশ করা সম্ভব। সেটাই আমাদেরকে এখানে করতে বলা হয়েছে। এই কোশ্চেনে কি করতে হবে আমাকে? এই কোশ্চেনে যেটা করব সেটা হচ্ছে যে বল, মাস, বল, ভর আর বেগ, এইগুলো টার্মসে যদি আমাকে এলকে, লেন্থকে প্রকাশ করতে হয়, তাহলে দেখ ধরে নেব যে ধরা যাক এল সমান হচ্ছে বলের পাওয়ার হচ্ছে এক্স, এম এর পাওয়ার হচ্ছে ওয়াই আর ভি এর পাওয়ার হচ্ছে জেড। এবার আমাকে আমার একটা ইকুয়েশন তৈরি করতে হবে যেখানে আমি এক্স, ওয়াই আর জেডের মান বের করব। এর জন্য এসআই সিস্টেমে ওদের যে মাত্রাগুলো আছে সেই মাত্রাগুলোকে আমরা লিখে ফেলব। এসআই সিস্টেমে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তার পাওয়ারে এক্সটা বসিয়ে দিলাম। ভরের পাওয়ার কি বল? ভরের হচ্ছে এম, তো এম টু দি পাওয়ার ওয়াই বসে গেল। আর ভি হচ্ছে কি? গতিবেগ এল টি টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -1 বসে গেল, তার পাওয়ার জেড চলে এলো। এরপর দেখ এখানে ভর ক জায়গায় আছে বল আমাকে? ভর এখানে আছে, এখানে আছে আর এখানে আছে। এখানে ভর আছে যার পাওয়ার ছিল এক্স, এখানে ভরের পাওয়ার ওয়াই, পাওয়ারগুলো যোগ হয়ে গেল। এরপর আসছে এলের এখানে পাওয়ার আছে 1 × এক্স থাকলো, এখানে জেড থাকলো, তো এক্স প্লাস জেড হয়ে গেল। আর টি হচ্ছে এখানে পাওয়ার হচ্ছে -2x, আর টি এর এখানে পাওয়ার হচ্ছে -z।
তাহলে এই হচ্ছে আমাদের এখানে পাওয়ারগুলো। তাহলে এখান থেকে কি লিখছি দেখ, এখান থেকে লিখছি বাঁ দিকে আমার কি শুধু এল আছে, এম নেই, টি নেই। যদি এম আর টি না থাকে কি করব, এল এর পাওয়ারে তো 1 লিখব, এম এর পাওয়ারে 0 লিখব, আর টি এর পাওয়ারে 0 লিখব। এতে সুবিধা কি হলো না, বাঁ সাইড আর ডান সাইডকে আমি ইকুয়াল করে নিলাম। কিভাবে না, পাওয়ারগুলো লিখে লিখে। এল এর পাওয়ারে এক্স প্লাস জেড আছে, আর টি এর পাওয়ারে -2x, এখানে প্লাস করে ব্র্যাকেট করে দিচ্ছি। এবার দেখ এখানে এম এল টি আছে, এখানেও এম এল টি আছে। এম এর পাওয়ার এখানে 0, এম এর পাওয়ার এখানে এক্স প্লাস ওয়াই, অতএব লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান 0। এখানে এক্স প্লাস জেড আছে, এক্স প্লাস জেড, এখানে 1 আছে 1, আর এখানে 2x প্লাস জেড ইকুয়াল টু, এখানে 0 আছে, এখানে মাইনাস আছে, তো 0 যেহেতু মাইনাস না দিলেও চলবে। এবার দেখ কি করব, 2x প্লাস জেড ইকুয়াল টু 0, এখানে লিখতে পারি 2xটাকে এক্স প্লাস জেড ইকুয়াল টু 0, এক্স প্লাস জেড ইকুয়াল টু 1। তাহলে এই যে 2 নম্বর পাচ্ছি এক্স প্লাস জেড ইকুয়াল টু 1, সেখানে বসিয়ে দিচ্ছি, এটা 0 হয়ে গেল। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম -1। এক্স এর মান যদি -1 পাই, এখান থেকে লিখতে পারি -1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, অতএব ওয়াই ইকুয়াল টু 1, দুটো পেয়ে গেলাম। এবারে জেড, এখান থেকে দেখ এই ইকুয়েশন থেকে এক্স প্লাস জেড ইকুয়াল টু 1, এক্স হচ্ছে -1 প্লাস জেড ইকুয়াল টু 1, তাহলে জেড ইকুয়াল টু হয়ে যাবে 1, আর -1 ডান দিয়ে গিয়ে +1 ইকুয়াল টু 2। তাহলে এখানে এক্স হচ্ছে -1। দেখ এবার এই ইকুয়েশনটা দেখ কি হলো না, এল সমান হয়ে যাচ্ছে এফ তার পাওয়ারে কত হবে এক্স -1, এম তার পাওয়ারে ওয়াই হয়েছে +1, আর ভি এর পরে কি হয়েছে, এখানে ভি এর পরে জেড, সেটা হচ্ছে 2। তাহলে দৈর্ঘ্যের যে মাত্রা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে f⁻−1, m⁻1 আর v⁻2। তাহলে কোন অপশনটা ম্যাচ করছে বলতো, এখানে যে অপশনটা ম্যাচ করছে সেটা হচ্ছে f⁻−1, mv² f⁻−1, mv² f⁻−1। তাহলে অপশন এটা যেভাবে লেখা আছে সেটা হচ্ছে mv² f⁻−1। এটা হচ্ছে এইরকম প্রসেস। তো দেখ কোশ্চেনে কিন্তু যখন একটা এমসিকিউ পরীক্ষায় বসবি, সব কোশ্চেন কিন্তু এরকম হবে না যে সব কোশ্চেনে আমার শর্টকাটে হয়ে যাচ্ছে, 2 লাইনের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। কিছু কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো দেখেই তুই টিক করতে পারবি, আবার এমন কিছু কোশ্চেন থাকবে যেখানে একটু সলভ করতে হবে। তো এটা হচ্ছে ওইরকম একটা কোশ্চেন যেটাকে সলভ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সেটস ক্যান নট এন্টার ইনটু দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। এটা দেখ একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে বলেছে আমার 4টে অপশন, প্রথমে বলে দিই আমি, তারপর থেকে কোশ্চেনটা বলছি। 4টে অপশানে কি কি আছে, লেন্থ, মাস, ভেলোসিটি। লেন্থ আছে, মাস আছে, ভেলোসিটি আছে। অপশন বিতে কি কি আছে, লেন্থ, টাইম, ভেলোসিটি আছে। লেন্থ আছে, টাইম আছে, ভেলোসিটি আছে। অপশন সিতে আছে মাস, টাইম, ভেলোসিটি। মাস, টাইম, ভেলোসিটি। আর অপশন ডিতে আছে আমার এখানে লেন্থ, টাইম অ্যান্ড মাস। লেন্থ, টাইম, মাস। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে উইচ অফ দ্য ফলোয়িং সেটস ক্যান নট এন্টার টু দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মানে মূল রাশির যে লিস্ট, সেই লিস্টে কোন 3টে একসাথে আসতে পারবে না। তো এই কোশ্চেনটা করার জন্য একটা খুবই বেসিক কনসেপ্ট লাগে, সেই বেসিক কনসেপ্টটা তোকে প্রথমে বলে দিই। বেসিক কনসেপ্ট হচ্ছে যে কোনো 3টে কোয়ান্টিটিকে যখন আমরা ফান্ডামেন্টাল নেব, মানে 3টে রাশিকে যখন মূল রাশি হিসেবে নেওয়া হবে, তখন এই 3টে রাশিকে একে অপরের উপর
নির্ভরশীল হওয়া যাবে না। মানে কোনো একটা রাশিকে যদি আমরা ইকুয়েশনে অন্য দুটো দিয়ে প্রকাশ করতে পারি তাহলে ওরা কিন্তু মূল রাশি হবে না। মূল রাশির সংজ্ঞাই হচ্ছে যে মূল রাশিগুলো হচ্ছে ইনডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে একের ওপর নির্ভরশীল নয়। এবারে দেখি যে আমরা কি অপশন আছে। এখানে একটা অপশন আছে লেন্থ মাস ভেলোসিটি। লেন্থ মানে কি? লেন্থ দৈর্ঘ্য, মাস হচ্ছে ভর, আর ভি হচ্ছে ভেলোসিটি মানে স্পিড বা গতিবেগ। এবারে বল গতিবেগকে কি ভর আর দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করা যায়? উত্তর হচ্ছে না, গতিবেগকে ভর আর দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করা যাবে না। তার মানে এটা কিন্তু মূল রাশির লিস্টে আসতে পারবে, এটা আসতে পারবে। দ্বিতীয় হচ্ছে লেন্থ, টাইম অ্যান্ড ভেলোসিটি। এবারে বল গতিবেগকে দৈর্ঘ্য আর সময় দিয়ে প্রকাশ করা যাবে কি না? কি হবে? হ্যাঁ, এটা প্রকাশ করা যাবে। কিভাবে যাবে না, আমরা জানি বেগ সমান সরণ ভাজিত সময়। বেগ সমান সরণ ভাজিত সময়। বেগটা কি? বেগটা হচ্ছে ভি, সরণটা সেটা দৈর্ঘ্য, আর সময়টা সেটা হচ্ছে টি। তাহলে এই যে আমার তিনটে কোয়ান্টিটি এল, এ, টি অ্যান্ড ভি, এখানে এল আর টি মনে কর কেউ কারোর উপর নির্ভর করে না, দৈর্ঘ্য কারোর উপর নির্ভর করে না, সময় কারোর উপর নির্ভর করে না। কিন্তু এই যে গতিবেগ, এই গতিবেগ তো দৈর্ঘ্য আর সময়ের উপর নির্ভর করে যাচ্ছে। তার মানে গতিবেগকে আমরা দৈর্ঘ্য সময় দিয়ে প্রকাশ করতে পারি। তার জন্য গতিবেগটাকে এখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে নেওয়া যাবে না, এই নেওয়াটা ভুল হয়ে যাবে। তাহলে আমার আনসার হচ্ছে অপশান বি, লেন্থ, টাইম অ্যান্ড ভেলোসিটি। আচ্ছা, কোশ্চেনগুলো কিন্তু আমি বোর্ডে লিখছি না, আমি ধরে নিচ্ছি যে তোরা খাতা কলম নিয়েই বসে আছিস, আর যখনই স্ক্রিনের মধ্যে কোশ্চেনটা দিচ্ছি আমি, সেই কোশ্চেনটা তুই লিখে নিচ্ছিস। এরপর তো কোশ্চেনটাকে আমি বাংলায় কনভার্ট করে বলেই দিচ্ছি। আরেকটা কথা বলছি, তোদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে আমি এরপর করবো কিনা সেটা। তোরা যদি বলিস যে কোশ্চেনগুলো ইংলিশে এরকম দিলে প্রবলেম হচ্ছে, যদি কেউ কমেন্ট করে বলে যে ইংলিশে না দিলে বাংলায় দিলে ভালো হয়, তাহলে কিন্তু আমি পরের বার থেকে কোশ্চেনগুলো বাংলায় টাইপ করে তোদেরকে দেবো। আমার ইংলিশে করা আছে, যে চাস আমি বাংলায় দিতে পারি, কিন্তু তার আগে নয়। আরেকটা কথা, এই কোশ্চেনগুলো যদি পিডিএফটা চাস সেটা আমাকে বলবি, তাহলে আমি ডেসক্রিপশনে পিডিএফের ডাউনলোড করার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি তোকে দিয়ে দেবো, সেখান থেকে কোশ্চেনটার পিডিএফ তুই ডাউনলোড করতে পারিস। বেশ, এবার হচ্ছে আমার 9 নাম্বার কোশ্চেন। এটা থিওরিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনটা বলেছে আ ইউনিটলেস কোয়ান্টিটি, যদি একটা ভৌত রাশির একক না থাকে তাহলে কোশ্চেনটা কি? এই কোশ্চেনটাতে বলেছে আমার একটা ভৌত রাশি যার একক নেই, একটা ভৌত রাশি যার এককটা নেই। যদি ভৌত রাশির একক না থাকে তাহলে অপশন এ বলছে যে এই ভৌত রাশিটার ডাইমেনশনও থাকবে না, মাত্রা থাকবে না, মাত্রা থাকবে না। এটা অপশন এ বলেছে। অপশন বি বলেছে যে ডাইমেনশন থাকবে। অপশন বি বলেছে মাত্রা থাকবেই, থাকবেই। অপশন সি বলেছে মে হ্যাভ নন জিরো ডাইমেনশন, মানে মাত্রা থাকতেও পারে, থাকবেই নয়, মানে থাকতেও পারে, মানে হচ্ছে নাও থাকতে পারে, থাকতেও পারে, তার মানে নাও থাকতে পারে। আর 4 নাম্বার অপশন যেটা বলেছে আমার, সেটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট মানে এক্সিস্টই করে না। ডাজ নট এক্সিস্ট মানে একক নেই এমন কোনো কোয়ান্টিটি সম্ভবই নয়। ঠিক আছে, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট মানে হচ্ছে কোশ্চেনে বলা হচ্ছে একক নেই এমন একটা ভৌত রাশির মাত্রা থাকবে না, মাত্রা থাকবেই, মাত্রা থাকতেও পারে, থাকতেও পারে মানে নাও থাকতে পারে। আর ডাজ নট এক্সিস্ট মানে বলছে এককবিহীন কোয়ান্টিটি এক্সিস্টই করে না। প্রথমে বলি, তুই যখন ভৌত রাশির একক মাত্রা পড়েছিস, সেখানে পড়েছিস এককহীন ভৌত রাশি কি বলা হয় না, যখন দুটো ভৌত রাশির কি হয় না, দুটি ভৌত রাশির যখন সমজাতীয় রাশির অনুপাত হয়, যেমন আপেক্ষিক গুরুত্ব,
হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব, তারপরে আপেক্ষিক ঘনত্ব, এই সমস্ত কোয়ান্টিটিগুলো কি হয়, একক থাকে না, একক থাকে না, তার মানে ডাজ নট এক্সিস্ট, এই অপশানটা তো হবেই না। এবার মাত্রা থাকবে কি মাত্রা থাকবে না সেটা আমাকে দেখতে হবে। একক নেই, একক নেই মানে হচ্ছে তার না দৈর্ঘ্যের উপর কোনো নির্ভরতা আছে, কারণ যদি দৈর্ঘ্যের উপর নির্ভর থাকতো তাহলে তো মিটার এককটা থাকতো, যদি ভরের উপর নির্ভর করতো তাহলে কেজি এককটা থাকতো, আর যদি সময়ের উপর নির্ভর করতো তাহলে কিন্তু সেকেন্ড এককটা থাকতো। যখন এই তিনটের কোনো এককই নেই, তার মানে না তো দৈর্ঘ্যের উপর নির্ভর করে, না ভরের উপর নির্ভর করে, না সময়ের উপর নির্ভর করে। যখন দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না তাহলে মাত্রাতে এম আসবে কোত্থেকে, একইভাবে এলও আসবে না, টিও আসবে না। তার মানে যখন ভৌত রাশির একক নেই তখন মাত্রা থাকবে না, এটা একদম শিওর দিয়ে বলা যায় যে মাত্রা থাকবে না। এবার বলের উল্টোটা কি হবে, উল্টোটার কোশ্চেনে তো দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছিস। আর ডাইমেনশনলেস কোয়ান্টিটি নেভার হ্যাজ এ ইউনিট। এবার কি বলেছে 10 নম্বর কোশ্চেনে, 10 নম্বর কোশ্চেনটা আমি এখানে লিখছি, এটা বলেছে মাত্রাহীন কোয়ান্টিটি, মাত্রাহীন রাশি। একটা রাশি আছে যেটা মাত্রাহীন, তাহলে তার অপশানগুলো শোন। অপশানগুলো হচ্ছে একক নেই, অপশান বি হচ্ছে একক আছে, অপশান সি হচ্ছে কখনোই একক থাকবে না, কখনোই একক থাকবে না, আর অপশান ডি হচ্ছে ওই ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট মানে মাত্রাহীন রাশি থাকেই না, এটাও ভুল, মাত্রাহীন রাশি থাকে। এই দেখলাম একক নেই তাই মাত্রা নেই, তার মানে মাত্রাহীন রাশি থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যেমন একক না থাকলে মাত্রা থাকবে না, একক নেই মাত্রা নেই, পরিষ্কার বলে দিচ্ছি। এবার মাত্রা নেই তার মানে কি একক নেই, মাত্রা না থাকলে সাধারণত একক না থাকারই কথা, ঠিক আছে। মাত্রা নেই মানে দৈর্ঘ্যের উপর, ভরের উপর বা সময়ের উপর নির্ভরশীল নয়। কিন্তু দুটো কোয়ান্টিটি আছে যাদের ক্ষেত্রে একক লেখা হয় এরকমভাবে, দৈর্ঘ্য ভর সময়ের একক নয়। একটা হচ্ছে কোণ, আরেকটা হচ্ছে ঘনকোণ। কোণের একক হচ্ছে রেডিয়ান, যদিও কোণ মানে কি, কোণ মানে হচ্ছে আর্ক লেন্থ বা চাপ বাই ব্যাসার্ধ। এবার চাপ বলতে বৃত্তচাপ, হ্যাঁ, চাপ বলতে কিন্তু প্রেসার নয়, চাপ বলতে বায়ুমণ্ডলীয় চাপ নয়, এটা হচ্ছে বৃত্তচাপ, মানে এই রকম একটা দৈর্ঘ্য, এটাকে চাপ বলা হয়। আর এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কোণ। এই কোণের পরিমাপ কি হয়, এই পরিমাপ হয় এই দৈর্ঘ্যটা মানে চাপ বাই এই ব্যাসার্ধটা মানে এটা রেডিয়াস, এটা হচ্ছে আমার কোণের পরিমাপ। এই কোণের পরিমাপে চাপ বাই ব্যাসার্ধ, চাপ হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা দৈর্ঘ্য, মানে এটার ইউনিট কি হবে মিটার, ব্যাসার্ধ এটাও মিটার, মিটার মিটার ক্যান্সেল হয়ে গিয়ে কোণের কোনো একক থাকার কথা নয়, কিন্তু কোণের জন্য একটা একক লেখা হয় এবং সেটা এসআই এককই লেখা হয়, সেটা হচ্ছে রেডিয়ান। তার মানে মাত্রাহীন রাশির একক নেই, একক আছে, কখনোই একক থাকবে না, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট হবে না। একক নেই এটা আমি বলতে পারবো না, কখনোই একক থাকবে না এটাও বলতে পারবো না, তাই অপশন বি একক আছে মাত্রাহীন রাশির। আচ্ছা, কখনোই একক থাকবে না, এটা কখনোই একক থাকবে না নয়, এখানে লিখ এটা একক থাকতেও পারে, একক থাকতেও, এটা আমি ভুল বাংলা বলেছিলাম, থাকতেও পারে, এটা হবে এখানে সঠিক উত্তর। একক নেই এই কথাটা ভুল, একক আছে সেই কথাটাও ভুল। কেন?
কারণ মাত্রা নেই মানে একক আছে যদি বলে দিস তাহলে মনে হবে যেন সব ভৌত রাশির যাদের মাত্রা নেই সবার একক আছে, তা কিন্তু নয়। যার মাত্রা নেই তার একক সাধারণত থাকে না। ওই দুটি যে আছে কোণ আর ঘনকোণ, এদের কিন্তু মাত্রা না থাকলেও এদের একক আছে। তো এই দুটো কোয়ান্টিটির জন্য আমরা লিখব যে অপশন সি, একক থাকতেও পারে, একক থাকতেও পারে হচ্ছে আমার কারেক্ট আনসার। এবার আসছি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 তোর স্ক্রিনে তো দেখতে পাচ্ছিস। কোশ্চেন নাম্বার 11তে বলেছে যদি x11 যদি x সমান at প্লাস বিটি স্কোয়ার হয়, যদি x সমান at প্লাস বিটি স্কোয়ার হয় তাহলে তাহলে এখানে x হচ্ছে কি, এখানে x হচ্ছে দৈর্ঘ্য, xটা হচ্ছে দৈর্ঘ্য আর t হচ্ছে সময়। x হচ্ছে দৈর্ঘ্য আর t হচ্ছে সময়। যদি x সমান at স্কোয়ার at প্লাস বিটি স্কোয়ার হয় তাহলে বলেছে যে এর মাত্রা কি হবে, এর মাত্রা কি হবে আর বি এর মাত্রা কি হবে, বি এর মাত্রা কি হবে। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের লাগবে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন ইন এন ইকুয়েশন। একটা ইকুয়েশনে যে মাত্রা থাকে সেই মাত্রাগুলো সমস্ত রাশির একই হয়। এখানে কি সিম্বল আছে, প্লাস সিম্বল আছে আর ইকুয়াল সিম্বল আছে। প্লাস সিম্বল যেখানে আছে, প্লাস সিম্বল এটাও কি হবে, দু সাইডে মাত্রা একই হবে। কি নিয়ম, যে প্লাস যে সিম্বলটা এর দু সাইডে যে দুটো রাশি থাকবে, যে রাশি দুটোকে যোগ করা হচ্ছে সেই রাশি দুটোর মাত্রা একই হতে হবে। সোজা কথা এখন হচ্ছে দেখ, তুই তো সময়ের সঙ্গে দৈর্ঘ্যকে যোগ করা যায় না, যে একটি কাজ করতে 10 দিন সময় লাগে, একটি একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, তাহলে মোট কত সময় লাগে, এরকম করা যাবে না। হ্যাঁ, 1 কেজিকে 2 সেকেন্ডের সঙ্গে যোগ করা যায় না, বা সময়কে সময়ের সঙ্গে যোগ হবে, দৈর্ঘ্য দৈর্ঘ্যের সঙ্গে যোগ হবে, মিটার সেন্টিমিটার যোগ করা যায়, ঠিক মিটার সেন্টিমিটার যোগ করা যায়, সেন্টিমিটার মিটারে কনভার্ট করে নিলেই হচ্ছে। তাহলে এখানে যখন দেখবি এরকম কোশ্চেন আছে, ফার্স্ট যে কাজটা করবি সেটা হচ্ছে মাত্রা হিসেবে লিখে দেবো। তা এক্সের মাত্রা সমান হবে এটি, আবার এটি এর মাত্রা সমান হবে বিটি স্কোয়ারের মাত্রা। কেন এখানে প্লাস সিম্বল আছে, আমি মাস ইকুয়াল দিলাম কেন, প্লাস সিম্বল আছে মানে এটিকে বিটি স্কোয়ার দিয়ে যোগ করলে এক্স পাবো। আর এখানে আমরা শুধু মাত্রা জানতে চাইছি, এক্স এর মাত্রা সমান এটি এর মাত্রা, এটি এর মাত্রা সমান বিটিএস এর মাত্রা। এবার দুটো করে নেব। প্রথমে নেব এই জোড়াটা, এই জোড়াটা নিলে কি হবে, আমি লিখতে পারবো এটি সমান এক্স, হ্যাঁ মাত্রা, এটি এর মাত্রা সমান এক্স এর মাত্রা। এখানে এর মাত্রা টি এর মাত্রা সমান হবে এক্স এর মাত্রা, এর মাত্রা এটা বের করতে হবে, টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, এক্সটা হচ্ছে দৈর্ঘ্য তাই এল। তাহলে এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার এল, আর টিটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে, বাঁ দিকে কী ছিল, গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে হচ্ছে পাওয়ার -1। তাহলে এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমি এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে আমি এক্সের সাথে এটাকে নেব, তাহলে সেকেন্ডে কি হবে, বিটি স্কোয়ার এর মাত্রা সমান হচ্ছে এক্সের মাত্রা, অর্থাৎ এখানে বি এর মাত্রা ইন্টু টি স্কোয়ারের মাত্রা সমান হচ্ছে এক্সের মাত্রা। তাহলে বি সমান হবে এক্স বাই টি স্কোয়ার। এবার মাত্রাগুলো বসিয়ে দিই, এক্সের মাত্রা হচ্ছে এল আর টি স্কোয়ারের টি স্কোয়ার, এটা ইকুয়াল টু হয়ে যাবে এল, আর টি স্কোয়ারটা উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে বি এর যে মাত্রা পেলাম আমি, বি এর মাত্রা পাচ্ছি এল টি টু দি পাওয়ার -2, আর এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এবার তোকে এই অঙ্কটাতে টুইস্ট দেখাচ্ছি যে এত ক্যালকুলেশন করার কি দরকার আছে। এত ক্যালকুলেশন করার দরকার হবে যদি তুই কোশ্চেনটা ধরতে না পারিস। আমি কোশ্চেনটা মনে কর ধরতে পারলাম না, তখন আমি এইভাবে করলাম। যদি কোশ্চেনটা ধরতে পেরে যাস একবার যে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কিসের ইকুয়েশন, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আমার
2 মিনিট বলছি 2 সেকেন্ডে সলভ হয়ে যাবে। কি করে দেখ, ইকুয়েশন হচ্ছে এক্স সমান এটি প্লাস বিটি স্কোয়ার। দেখ খুব একটা চেনা ইকুয়েশন লিখবো আমি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ইকুয়েশনটা চেনা লাগে। এই ইকুয়েশনটা হচ্ছে কি সরণ, গতিবেগ, ত্বরণ। এখানেও এটা এক্স, এটা সরণ একই, এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানে টি স্কোয়ার আছে, এখানে টি স্কোয়ার আছে, হাফটা বাদ দে, এটা তো হচ্ছে একটা মাত্রাহীন রাশি। তাহলে দেখ বি এর মাত্রার সাথে এখানকার এ ম্যাচ করবে। এ কি ত্বরণ, ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2, তার মানে বি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2। এখানে কি আছে আমার, এটা হচ্ছে এ দেওয়া আছে, এখানে অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে প্রাথমিক গতিবেগ, প্রাথমিক গতিবেগ, তাই এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। তো এটা হচ্ছে এমসিকিউ সলভ করার প্রসেস। কোনো স্টুডেন্টই শর্টকাট যে বলিস এমসিকিউ করার শর্টকাট, এমসিকিউ করার কোনো শর্টকাট হয় না, ঠিক আছে? ফিজিক্সে এমসিকিউ করার কোনো শর্টকাট নেই। শর্টকাট কখন হয় জানিস? শর্টকাট হয় যখন তুই একটা নিউমেরিক্যালকে এত ভালোভাবে করেছিস, বেসিক কনসেপ্ট এত সুন্দরভাবে তৈরি করেছিস, যাতে করে যখন কোশ্চেন আসছে তখন এইভাবে লং মেথড নয়, তুই আমার ফান্ডামেন্টাল এখানে ইউজ করছিস, সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক করে যাবে, এগুলো মাথায় ক্লিক করবে যে আচ্ছা এক্স সমান এটি প্লাস বিটি স্কোয়ার চেনা চেনা লাগছে, আচ্ছা এক্স সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওটার সাথে এটার কি আছে, সামঞ্জস্য আছে একটা, তাই এই মাত্রাগুলো আমরা সহজেই বের করে নিতে পারলাম। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বইয়েও আছে, যে কোনো টেক্সট বইয়ে এই কোশ্চেনটা থাকে, তোদের বইও তোরা পেয়ে যাবি। কি দেওয়া আছে যে ইন দ্য ইকুয়েশন পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর-টি। এমন কোনো টিচার নেই যে ক্লাসে এই কোশ্চেনটা করাবে না, আর এমন কোনো বই নেই যে বইয়ে এই কোশ্চেনটা থাকবে না, আর এমন কোনো এক্সাম নেই যে এক্সামে এই কোশ্চেনটা আসেনি। এই কোশ্চেনটা প্রথম তো এসছে আইআইটি জয়েন্ট এন্ট্রান্সে, যেটা এখন জেই অ্যাডভান্স বলা হচ্ছে, তাকে দেখে দেখে AIEEE, যেটা এখন জেই মেন্স, এইমস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, সবাই এই কোশ্চেনটা কিন্তু কখনো না কখনো তাদের পরীক্ষায় দিয়েছে। ঠিক, তো চলো দেখা যাক যে এই কোশ্চেনে কী করে আমরা সলভ করব। কোশ্চেনটি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর-টি। এখানে বলেছে যে বলো এ এবং বি এর মাত্রা কি হবে। তো ইকুয়েশনটা প্রথমে আমি লিখে নিই আমার বোর্ডে। ইকুয়েশন যেটা সেটা হচ্ছে কি পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর-টি। প্রথমেই হচ্ছে একটা ইকুয়েশন সলভ করার জন্য প্রথমে জানতে হবে যে সমস্ত কোয়ান্টিটিগুলো দেওয়া আছে সেই কোয়ান্টিটিগুলোর মানে আমি জানি কি না। পি হচ্ছে প্রেসার, মানে হচ্ছে চাপ, চাপ সমান বলবাহিত ক্ষেত্রফল, হ্যাঁ এটার আইডিয়া আছে। এ তো একটা কনস্ট্যান্ট, এটা বের করতে হবে বাদ দে। ভি হচ্ছে ভলিউম, ভলিউম মানে আয়তন, যার মাত্রা হয় এল কিউব। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, চ্যাপ্টারটা পড়িসনি, টেনে হয়তো হালকা পড়েছিলি, তো আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর মাত্রা কিন্তু জানিস না। আর টি হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার, এর মাত্রা কিন্তু আমার জানা আছে, এটা একটা মূলভূত রাশি। কোশ্চেনের টুইস্ট হচ্ছে যে এইগুলো আমার কাজেই লাগবে না, যে দেওয়া আছে এগুলো কোনো কাজেই লাগবে না, আমি এমনিতেই এই দিক দিয়েই সলভ করে নিতে পারবো। কিভাবে সেটা সলভ করব? আমি কি বললাম, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, মানে হচ্ছে একটা ইকুয়েশনে যদি প্লাস চিহ্নের দু সাইডে দুটো রাশি থাকে তাদের মাত্রা সমান হতেই হবে। এখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, প্লাস চিহ্নের বাঁ দিকে কী আছে, প্রেসার আছে, ডান দিকে কী আছে, এ বাই ভি স্কোয়ার আছে। মাত্রা লিখতে পারি, হ্যাঁ মাত্রা লিখতে পারি। মাত্রা লিখলে কী করতে হয়, প্লাস সিম্বলকে ইকুয়াল করে দিতে হয়, ব্যাস হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি, এ সমান পি, আর ভি স্কোয়ারটা এর নিচে আছে, গুণ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি,
পি ইন্টু ভি স্কোয়ার। এবার পি প্রেসার, প্রেসারের মাত্রা কি জানি না, ভুলে গেছি, ঠিক আছে ভুলে গেছি, তো প্রেসার ইকুয়াল টু ফোর্স ভাজিত এরিয়া, এখানে ভি স্কোয়ার। এবার কি করব, ফোর্স, ফোর্সের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়ার মাত্রা কি এল স্কোয়ার, ভলিউম স্কোয়ারের মাত্রা কি ভলিউম তো এল টু দি পাওয়ার 3 তার স্কোয়ার। তাহলে কি হলো, এটা এম হলো, এল এখানে পাওয়ার 1 আছে, নিচে 2 আছে, কেটে গেল, এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এখানে এল টু দি পাওয়ার 6, তাহলে এটা হয়ে গেল এম এল টু দি পাওয়ার -1 প্লাস 6 ইকুয়াল টু 5 আর টি টু দি পাওয়ার -2। ব্যাস, এটা হলো আমার প্রথম যে কোশ্চেনটা, এর মাত্রা কত, এর মাত্রা আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার বি এর মাত্রা, বি এর মাত্রাগুলো স্যার খুবই সহজ, এখানে ভি আছে মাইনাস বি আছে, আমি আপনার মতো থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, যেই থার্ড ব্র্যাকেট দিলাম এটা হয়ে গেল ইকুয়াল। এবার বি এর মাত্রা সমান হবে ভলিউমের মাত্রা, ভলিউম তো এল কিউ একটু আগেই করলেন, ব্যাস এটা হয়ে গেল এল টু দি পাওয়ার 3। তাহলে এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2 আর ভি এর মাত্রা হচ্ছে এল কিউব। তাহলে আমার এখানে অপশন হচ্ছে অপশন বি। সো 12 কোশ্চেন যেটা সেটা হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 13 দেখে নেয়, তো স্ক্রিনে কোশ্চেন 13 দেখা যাচ্ছে, একটা ছোট্ট কোশ্চেন, এখানে ছোট্ট একটা কোশ্চেন, বেসিক কনসেপ্ট। এই কোশ্চেনটা হচ্ছে কি না, কোশ্চেন সবসময় বানানো হয় তোকে কনফিউজ করার জন্য, এটা হচ্ছে একটা কোশ্চেন যেটা তোকে কনফিউজ করতে চায়। কোশ্চেনে কি লেখা আছে, কোশ্চেনে লেখা আছে এক্স ইকুয়াল টু হচ্ছে এটি, যেখানে এক্স হচ্ছে দৈর্ঘ্য আর টি হচ্ছে সময়। কোশ্চেনে লেখা নেই, আমি বলে দিচ্ছি যে এক্সটা দৈর্ঘ্য, টিটা সময়। ঝপ করে বলবে যে বলো এখানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে। অপশন 4টে দেওয়া আছে, 4টে অপশন হচ্ছে, অপশন এ হচ্ছে সরণ, অপশন বি হচ্ছে বেগ, অপশন সি হচ্ছে ত্বরণ, আর অপশন ডি হচ্ছে জার্ক। জার্ক মানে হচ্ছে ঝাঁকুনি। এবারে ঝাঁকুনিটা আবার কি জিনিস স্যার, ঝাঁকুনিটা কি ভৌত রাশি? হ্যাঁ, ঝাঁকুনি একটা ভৌত রাশি। সরণ বাই সময় হচ্ছে বেগ, বেগ বাই সময় হচ্ছে ত্বরণ, ত্বরণ বাই সময় হচ্ছে ঝাঁকুনি। মানে হচ্ছে সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনকে হারকে বলা হয় ঝাঁকুনি বা জার্ক। বাসে যে ঝাঁকুনি খাই না আমরা, ঝাঁকুনি, যে বাস ওটাকে ঝাঁকুনি দিয়ে উঠলো, ওটা হচ্ছে ত্বরণের পরিবর্তন হচ্ছে, যে যখন ত্বরণের পরিবর্তন হবে তখন ঝাঁকুনি। এবার বলবে এটা এখানে কি, তুই বলবে স্যার সহজ, এ হচ্ছে ত্বরণ, হয়ে গেল, খেয়ে গেলি কেস। যখনই বলে দিলি এটা ত্বরণ, একদম -1/3। কেন রে, এক্স সমান এটি দেওয়া আছে, তুই জানিস যে ফিজিক্সে এ দিয়ে ত্বরণকে লেখা হয়, কিন্তু এ দিয়ে ত্বরণকে লেখা হয় মানে যে এ দিয়ে আর কিছু লেখাই যাবে না তা কিন্তু নয়। তোকে কি সিম্বল তুই মুখস্থ করে রেখেছিস সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে রাশিটায় কি কি আছে। এখানে আছে এক্স সমান এটি, তাহলে এ ইকুয়াল টু এক্স বাই টি। এর যদি আমি একক লিখি, এর একক কি হবে, এক্সের একক মিটার, টি এর একক সেকেন্ড, আরে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার বল মিটার পার সেকেন্ড কার ইউনিট? মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের ইউনিট, ত্বরণের ইউনিট তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে উত্তর হবে আমার বেগ, বেগ হবে উত্তর, এখানে ত্বরণ উত্তর হবে না, বেগ উত্তর হবে। কোশ্চেন নাম্বার 14 কোশ্চেন নাম্বার 14 কোশ্চেন নাম্বার তো স্ক্রিনে তুই দেখতে পাচ্ছিস। 14 কোশ্চেন নাম্বার বলেছে ইন দ্য ইকুয়েশন পি সমান বি মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এটি। এই যে আমার ইকুয়েশন দেখতে পাচ্ছিস, এখানে পিটাকে বলেছে পাওয়ার, পি হচ্ছে পাওয়ার মানে ক্ষমতা, ক্ষমতা। দ্বিতীয় হচ্ছে এক্স, এক্স তো দৈর্ঘ্য, এক্সটা হচ্ছে দৈর্ঘ্য বা দূরত্ব, আর টি হচ্ছে সময়, টি হচ্ছে এখানে সময়। তাহলে পি ক্ষমতা,
এক্স দৈর্ঘ্য আর টি হচ্ছে সময়। কি বলেছে যে এ বি এর ডাইমেনশনাল ফর্মুলা কি হবে, এই যে এ রয়েছে না আর এই যে বি রয়েছে, এ কে যদি বি দিয়ে গুণ করি তার মাত্রা কি হবে, এটা কোয়েশ্চেনে জানতে চাইছে। ঠিক, চল এখানেও সলভ করে দেখি যে কি হবে। দেখ, বি এর মাত্রা বের করাটা এমন কিছু কঠিন নয়, কারণ বি আর এক্স স্কোয়ারের মাঝে একটা মাইনাস সিম্বল আছে। তাহলে আমি বি মাইনাস যখন এক্স স্কোয়ার আছে এটাকে ইকুয়াল করে বি ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখে দিলে আমি পেয়ে যাচ্ছি যে বি এর মাত্রা সেটা হচ্ছে এল স্কোয়ার। তো বি এর মাত্রা তো সহজেই পেয়ে গেলাম, এল স্কোয়ার। এবার এর মাত্রা, তো দেখ বি এর মাত্রা যখন এল স্কোয়ার পেয়ে গেছি, একবার লিখে দিই পি সমান পি এর মাত্রা ওপরে বি মাইনাস এক্স স্কোয়ার, এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তো ওপরে যখন মাইনাস প্লাস সিম্বল করে মাত্রা থাকবে, আবার মাত্রা যোগ করতে শুরু করিস না, মাত্রা যোগ মাত্রার বিয়োগ। কি হয়, যতগুলো রাশি প্লাস মাইনাস দিয়ে থাকবে সবার মাত্রা একই, একবার লিখলেই কাজ হয়। আর নিচে আছে এর মাত্রা যে জানি না, আর সময়ের মাত্রা তো টি, টি লিখে দিলাম। এবার পি যেটা, পি হচ্ছে কি রে, ক্ষমতা। ক্ষমতা কাকে বলে, ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্লাস 9 ভুললে চলবে না, ক্লাস 9 ভুললে চলবে না। তুমি 11-এ পড়ছো, সায়েন্স নিয়েছো, তার মানে হচ্ছে তুমি ক্লাস 7, 8, 9, 10-এ সায়েন্সে যা কিছু পড়েছো সব তোমাকে মনে রাখতে হবে। তাহলে ক্ষমতা হচ্ছে কার্য করার হার, তার মানে আমি এখানে লিখতে পারি ওপরে কার্য মানে এম এল স্কোয়ার টি মাইনাস 2 আর এখানে টি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এল স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে হয়ে যাবে এম টি টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 1/a আর টি। ঠিক আছে, জায়গা কম, একটু মুছি এখানে। তাহলে এবার কি লিখতে পারবো, এবার লিখতে পারবো এটাকে আমি তুলে দিচ্ছি আর এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। 1/t আগে থেকে ছিল আর এখানে এম টি টু দি পাওয়ার -3 গেল, তাহলে হয়ে গেল 1/m টি টু দি পাওয়ার -2 মানে হয়ে গেল m টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 2। এবার এ বি এর মাত্রা a ইন্টু বি, এ হচ্ছে আমার m টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 2 আর বি হচ্ছে এল স্কোয়ার। তাহলে এ বি এর মাত্রা হলো m-1 এল স্কোয়ার টি স্কোয়ার। কোন অপশানটা মিলছে রে, এখানে আমার যে অপশানটা মিলছে সেটা হচ্ছে অপশান এ, m-1 এল স্কোয়ার টি স্কোয়ার, এটা হচ্ছে অপশান এ। আর একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 15। এই কোশ্চেন নাম্বার 15টা আমি সলভ করব না, এটা তোদেরকে করতে হবে। এটা সলভ করে আনসারটা কমেন্টে লিখবি। এখানে হচ্ছে বলা আছে যদি বল, কোশ্চেনটা দেখ, যদি বল দৈর্ঘ্য ও সময় মূল রাশি হিসেবে নেওয়া হয় তাহলে ভরের মাত্রা কি হবে। এই কোশ্চেন আমরা এই ক্লাসেই আগে করলাম। কি বলা হচ্ছে, যদি বল দৈর্ঘ্য আর সময়কে ফান্ডামেন্টাল হিসেবে নেওয়া হয়, মানে মূল রাশি হিসেবে নেওয়া হয়, তাহলে ভরের মাত্রা কি হবে। ঠিক আছে, চারটে অপশান বলে দিচ্ছি, চারটে অপশান লিখে নে, আনসারে বলবি যে কোন অপশানটা ঠিক। চারটে অপশান হচ্ছে অপশান এ এফ এল টু দি পাওয়ার -1 টি স্কোয়ার, অপশান বি এফ এল টি টু দি পাওয়ার -2, অপশান সি সেটা হচ্ছে এফ এল -1 আর টি -1, আর অপশান ডি সেটা হচ্ছে এফ এল টু দি পাওয়ার 5 আর টি টু দি পাওয়ার 2। এই চারটে অপশান, এই চারটে অপশানের মধ্যে তোকে বলতে হবে কোনটা ভরের মাত্রা। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে আজ ক্লাস থাকলো। ঠিক এইরকম আরও ক্লাসের জন্য
তোমরা যদি যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তী যে ক্লাসগুলো আসবে, আবার যখন নিউমেরিক্যালগুলো আসতে থাকবে আমাদের, তখন ক্লাসগুলো মিস না হয়।